ঈদ মোবারক। শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজ ঈদের দিন, সকলের আজকের দিনটি খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই বিশেষ আয়োজন। এবং আপনাদের সাথে আজ আছি আমি সুস্মিতা এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও এবং ঈদ মোবারক। ঈদের আনন্দ আসলে একা একা উপভোগ না করে ভাগাভাগি করে নিতে হয়। শুরুতে চলে যাচ্ছি সুস্মিতার কাছে। সুস্মিতা, ঈদ মোবারক। ঈদ মোবারক মাসুক, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। ঈদ মানে আমার কাছে অনেক কিছু, অবশ্যই। অনেক কিছুর মধ্যে বিশেষ কিছু সেটা হচ্ছে জিজ্ঞেস করতে পারো কি আজকের পরিকল্পনা কি, সেই প্রশ্নেই আমি যেতে চাচ্ছিলাম। একদমই আমি ওইটাই বলতে চাচ্ছি যে নামাজ থেকে আসার পর খাবো, দুপুরে খাবো, একদম। বিকালে খাবো, বিভিন্ন সময় বিভিন্ন কিছু খাবো। একদম তাই। এবং ঈদের দিন সারাদিন ব্যাপী খাওয়া দাওয়া তো চলবেই, এবং আজকে একজন বিশেষ গেস্টকেও তোমার জন্য নিয়ে এসেছি এই একদম, রাঙা সকালে। একদম। তুমি জানিয়ে দাও। ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি রন্ধনশিল্পী তামান্না ইয়াসমিন। চলুন তাকে স্বাগত জানাই। ঈদ ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি। ঈদের দিন, এবং মাসুক তো বলছিল সারাদিন ব্যাপী অনেক খাবার দাবারের পরিকল্পনা আছে, আর আপনি একজন রন্ধনশিল্পী। জি। আজকে আপনার থেকে অনেক কিছু আমরা জানবো, অনেক রেসিপি নিয়ে শুনবো। একদম মাসুক, বলে একদম, ফেলো একদম, তুমি যে সত্যিই প্রশ্নটি তাই। করতে চাইছো। একদম শুরুতে জানতে চাইবো যে বগুড়ার থেকে যে আসলেন, এখন আসার পর কেঙ্কা লাগিচ্ছে? ভালোই লাগিচ্ছে। ভালোই লাগিচ্ছে। বগুড়া থেকে আসতে কোনো সমস্যা হয়নি? বগুড়া থেকে আসতে কোনো সমস্যা হয় না। আচ্ছা। আর এই যে রাঙা সকালে আজকে আসলেন, রাঙা সকালে আসার পর কেঙ্কা লাগিচ্ছে? এটা আসে তো আরো বেশি ভালো লাগিচ্ছে। আচ্ছা, আচ্ছা। দুই বগুড়াবাসীর মাঝে আমি পড়ে গেছি একদম। পড়াশোনা তো করেছেন হচ্ছে বিএম স্কুলে, না? জি, ভিএমএ বিএম স্কুলের পাশে যে ওই যে শিক্ষা কাবাব পাওয়া যায়, ওটা খাচ্ছেন? খেয়েছি তো। আচ্ছা, আচ্ছা। পুরো সময় জুড়ে আসলে আরো কি কি খেয়েছেন, কিভাবে আপনার জীবন আসলে রান্নার দিকে আগ্রহ তৈরি হলো, সবকিছু নিয়েই জানবো আসলে। Sure. একদম শৈশব থেকেই শুনি, যেহেতু বগুড়ার কোথায় জন্ম, কোথায়? আমার জন্ম ভোলাতে, আমার ভোলাতে, নানা নানা বাড়িতে, বাড়িতে। হ্যাঁ। জি, ওখানেই জন্ম, বাট বেড়ে ওঠা বগুড়াতে। আমার আচ্ছা। বাবার বাসা, মানে আমার দাদা বাসা আচ্ছা, বগুড়াতে, এখানে কোন আমার বেড়ে এরিয়াতে? ওঠা। আমার দাদা বাসা ধরমপুর বলে, আচ্ছা। ধরমপুর বাজার এখানে। আর এই তো এই তো কেমন ছিল ছোটবেলা। শৈশবটা বগুড়ার? শৈশব খুব বেশি জাঁকজমকপূর্ণ বলবো না, তবে সবারই শৈশব অনেক ভালো হয়, স্মৃতিময় হয়। আমারও তাই। যেহেতু আমি থেকেছি মোটামুটি শহরও না আবার গ্রামও না, এরকম আচ্ছা। একটা জায়গায়। সো সেখানে শহরের মতো আবদ্ধতা ছিল না, আবার গ্রামের মতো অনেক বেশি খোলামেলাও না। সো এটার মধ্যে যতটুকু এনজয় করা যায় আমরা করতাম। পাড়া বা মহল্লা বলে, তো মহল্লায় আমার যারা ফ্রেন্ডস ছিল তাদের সঙ্গে খেলাধুলো করতাম। কিন্ডারগার্টেনে যখন পড়তাম তখনকার কথা বলছি। সো সেই সময় রান্নাপ্রিয় এই মানুষটা আসলে কি কি খেলতো, বিশেষ করে ঈদের দিন হলে, একটা ছুটির দিন হতো, তখন আসলে অনেক সময় আমার যেটা হতো যে আমার মন খারাপ হয়ে যেত যে আজকে খেলতে পারবো না, আজকে সবাই ঘোরাঘুরি করবে, বাড়িতে অনেক গেস্ট আসবে, খেলা যাবে না। কিন্তু আমার মন তখন খারাপ কেমন হতো না লাগতো? তো, কারণ আচ্ছা। আমি তখন ঈদের দিনে খেলার থেকে ঘোরাঘুরিটাই বেশি প্রিফার করতাম। মেয়ে আচ্ছা। মানুষ তো হ্যাঁ, তাই সাজগোজ করবো, সাজগোজ ঘুরবো। করতে পছন্দ করে। তো একদম। আমার একটা ফুপি ছিলেন, ছোটবেলায় ওনার কাছে খুব সাজতাম। আচ্ছা। মানে আমরা সিরিয়াল দিই, আমরা যারা কয়েকজন ফ্রেন্ড বা কাজিনই ফ্রেন্ড আমরা সবাই, তো যারা ছিলাম সবাই সিরিয়াল দিয়ে রাখতাম যে একের পর এক আমরা ফুপির কাছে সাজবো। আচ্ছা, আচ্ছা। তো এই জিনিসগুলো এই ব্যাপারটা মনে হয় আমাদের প্রায় সব মেয়েদেরই শৈশবের একটা কমন Exactly, স্মৃতি, যে exactly. ওই বাসায় যে ভালো মেহেদি দিতে পারে, ঈদের কাছে আগের রাতে দেওয়া, তার হ্যাঁ। কাছে সিরিয়াল দিয়ে জি। মেহেদি দেওয়া বা সাজতে বসা। তো আপনাকে তো এখন দেখে মনে হচ্ছে যে বেশ লাজুক, শান্তশিষ্ট। তো ছোটবেলা থেকেই কি এরকম শান্ত? হ্যাঁ, আমি খুব বেশি চঞ্চল বা খুব বেশি দুষ্ট ছিলাম না। অনেক এখন হয়তো বা জায়গা ভেদে আমি হয়তো বা শান্ত আচ্ছা। থাকি, বাট আমি আমার বাসাতে চঞ্চল। আমি আমার বাসাতে, আমার ফ্যামিলি, মানে আমার কমফোর্ট জোনের মধ্যে আমি খুব কথা বলি। আচ্ছা। আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, মার সঙ্গে আমি সবকিছু শেয়ার করি, অনেক কথা বলি। আমার ছোট ভাই বোন, ওদেরকে মানে সারাদিন, আমি এখন ঢাকায় থাকছি, সারাদিন কি হয় না হয়, দিন শেষে একটা ভিডিও কল করে ওদেরকে জানাইতেই হবে আজকে কি রান্না করলাম, আজকে কি খেলাম, কোথায় কোথায় কি কি কাজ করলাম। সো আমি আমার কমফোর্ট জোনের মধ্যে আমি খুবই এক্সট্রোভার্ট, আচ্ছা, এন্ড আচ্ছা। বাহিরে ইন্ট্রোভার্ট বলবো না, বাট যেখানে শান্ত থাকতে হয় থাকি, এরকম। এই অভ্যেসটাও তো মনে হয় শৈশব থেকেই শুরু হয়েছে, যে Exactly. কিছু একটা রান্না করলে ছোট ভাই বোনদের সাথে শেয়ার করা, বা জি, ওদের ওপিনিয়ন শোনা। জি জি, এই এটা জিনিসগুলো আমার দিয়ে। একটা নেশা বলতে পারেন। আচ্ছা, আচ্ছা। আমি রান্না করে কাউকে খাওয়াতে, মানে নিজে খাওয়ার থেকে কাউকে খাওয়াতে বেশি পছন্দ করি।
আমি যখন রান্না করে কাউকে খাওয়াই তখন তার ফেসিয়াল এক্সপ্রেশনের দিকে তাকিয়ে থাকি যে কি কেমন এক্সপ্রেশন দিবে। লাগছে। আমি অধীর আগ্রহে তাকায় থাকি যে অ্যাকচুয়ালি এক্সপ্রেশন থেকে বোঝার চেষ্টা করি আমার রান্নাটা কেমন হয়েছে। And তারা যে কমপ্লিমেন্টটা দেয় ওইটাও আমার কাছে একটা মনে হয় অনুপ্রেরণা। তারা আমার জাজ। আমি সবাইকে যাকেই খাওয়াই মনে হয় তারাই আমার জাজ। বাহ, কি মিষ্টি করে বললেন। এবং সেটা যদি ভাই বোন পরিবারের মানুষ হয় তাহলে সবাই তো কথাই নেই। জি। তো ভাই বোনরা আসলে সে সময় কি ধরনের অ্যাপ্রিসিয়েশন করতো যে আপু তোর এটা ভালো হয়েছে বা এটা হ্যাঁ। আরেকটু ভালো হতে পারতো? এক্স্যাক্টলি আমার ছোট ভাই ও আমার থেকে অনেক ছোট, 12 বছরের ছোট। তারপরেও আমি যেহেতু ওকে মায়ের মতো বলবো, কারণ আমি ছোটবেলা থেকে ওকে বড় করেছি, সো সেক্ষেত্রে মায়ের মতো হলেও ফ্রেন্ডের মতো সম্পর্ক। তো আমি বিভিন্ন কিছু রান্না করে ওদের কাছ থেকে মতামত নিতে খুবই পছন্দ করি, আর ওরা বিভিন্ন রকমের খাবার খেতেও খুবই পছন্দ করে যেহেতু আমি রান্না করতে পারি। অ্যান্ড যেই খাবারগুলো দেখা যায়, ওই যে আপনাকে বললাম যে আমাদের একটা মফস্বল এলাকা, যে এলাকায় প্রতি বাড়িতে নিশ্চয়ই এই ধরনের খাবার সবসময় রান্না করা হয় না। তো যখনই ডিফারেন্ট কিছু খাবার যেগুলো রেস্টুরেন্টে কিনা পাওয়া যায় সেগুলো যখন তার বাসায় হচ্ছে তখন তো ওরা খুব এক্সাইটেড যে আমার বোন এটাও করছে, তাহলে তো রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। ও আচ্ছা, আমার ছোট ভাই আমাকে ডাকে নান। আমার নাম যেহেতু তামান্না, লাস্টে ন এই জিনিসটা ও ছোটবেলায় উচ্চারণ করতে পারতো না, তখন থেকে বলতো নান। তো এখনো সে আমাকে নানই ডাকে। আমাকে বলতো যে নান আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের এই রেসিপিটা আমার ভালো লাগে, তুমি আমাকে এটা বানাই দাও। অথবা আমি যদি কোনো কিছু এক্সপেরিমেন্টের জন্য বানাইতাম, ওরা সেটা, আর ফরচুনেটলি বলবো যে আমার প্রতিবারের এক্সপেরিমেন্টের খাবারটাই ফার্স্ট টাইমে ভালো হয়ে যেত। দারুণ। সো এই জিনিসটাকে ওরা খুবই এটা appreciate হয়তো ওই যে করতো। আপনি তাদের জন্য ভালোবাসা দিয়ে রান্না করতেন বা চেষ্টা জি, করে আর রান্না আমি করতেন, এটাই কারণ। সবসময় পারফেকশন খুঁজি, যে একটুকুও ভুল থাকা যাবে না। আমি যেটা শিখেছি, যেমন আমার তো হাতে কলমে শেখার কোনো সুযোগ হয় নাই, সো আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যান্ড বই পড়ে পড়ে যতটুকু, বা বিভিন্ন গুণী রন্ধনশিল্পীদের রান্না দেখে দেখে যতটুকু শিখেছি, তারা যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো দিতেন ওগুলো সব ফলো করে একটুকু ভুল থাকা যাবে না। আপনার জীবনের এই অভিজ্ঞতাগুলো তো আমরা শুনবোই, আরো বিভিন্ন ধরনের দারুণ দারুণ অভিজ্ঞতা আছে, সেগুলোও জানবো, কিন্তু আপনার সম্পর্কে কিছু তথ্য আছে আমাদের কাছে, দর্শককে জানাই। জি। প্রিয় দর্শক, রন্ধনশিল্পী তামান্না ইয়াসমিন ছোটবেলা থেকেই রান্নার প্রতি গভীর আগ্রহ লালন করছেন। মায়ের কাছ থেকে তিনি দেশীয় রান্নার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন, যা তার দক্ষতার ভিত্তি করে তোলে। পাশাপাশি টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে তিনি বিভিন্ন রান্নার অনুষ্ঠান দেখে নতুন নতুন পদ তৈরির চেষ্টা করতেন। তার তৈরি খাবার ছোট দুই ভাই বোনের কাছে বেশ প্রশংসিত হতো, যা তাকে আরও অনুপ্রাণিত করত। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি অবসর সময়ে সহপাঠীদের জন্য রান্না করে তাদের ভালোবাসা এবং উৎসাহ অর্জন করেন। এই অনুপ্রেরণায় তিনি জনপ্রিয় রিয়েলিটি শো সেরা রাঁধুনির বিভিন্ন সিজন নিয়মিত দেখতেন এবং অংশগ্রহণের স্বপ্ন লালন করতেন। 2024 সালের শেষের দিকে স্নাতক পরীক্ষা শেষ করে হঠাৎ করেই তিনি এই প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রতিটি পর্বে নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন। দীর্ঘ 7 মাসের প্রতিযোগিতা শেষে গ্র্যান্ড ফিনালেতে তিনি কৃতিত্বের সাথে দ্বিতীয় স্থান অর্জন করেন, যা তার রন্ধন জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমানে তিনি পেস্ট্রি এবং বেকিংয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইম্পেরিয়াল হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাডভান্স কোর্সে অধ্যয়ন করছেন এবং নিজেকে একজন পরিপূর্ণ রন্ধনশিল্পী হিসেবে গড়ে তুলছেন। তার গল্প সম্পর্কে আমরা জানছিলাম, তার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। ঈদের এই দিনে আমরা ফিরে যাচ্ছি আবারও তার কাছে। অনেক কিছু আসলে জীবনে থাকে যে জিনিসগুলো আসলে ছোট ছোট করে ধাপে ধাপে মানুষকে বড় করে। আপনি আসলে আপনার সফলতার দ্বার প্রান্তে, এবং জীবন যদি আসলে বিভিন্ন ক্ষেত্রে বিশ্লেষণ করা যায়, দেখা যায় যে সফলতার কোনো শেষ নেই, সারা জীবনে একটা চর্চার বিষয়। আমরাও আশা করব যে আপনি আপনার সফলতা এইভাবেই সুন্দরভাবে এগিয়ে নেবেন। শৈশবে সেই সময়টা আরেকটু থাকি, ভাই বোনরা তো আসলে ওরা ছোট, ওরা যাই আপনি রান্না করতেন দ্বিগুণ উৎসাহ নিয়ে তারা সেটা উপভোগ করতো। মা বাবা বা আশেপাশের মানুষগুলো আসলে আপনার এই রান্নার বিষয়টাকে কিভাবে দেখতেন? খুব ভালোভাবেই দেখতেন। আমার বাবা মাও খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে, ওনারাও আমার রান্না খুবই পছন্দ করতেন। আমার বাবা ফুডি বলা চলে, উনি অনেক বাজার করা, খাওয়া, এই জিনিস রান্না, এই জিনিসগুলো খুবই পছন্দ করেন। সো আমি যখন ওনারা দেখলেন কি যে আমি খুবই ইন্টারেস্টেড, আমি কোনো কিছু ক্ষতি করছি না, না আমার পড়াশোনা না অন্য কিছু, যেমনটা থাকে না, যেমন আমাদের ফ্যামিলিতে কিরকম হয়, বাবা মা বেসিক্যালি পড়াশোনার উপরই বেশি ফোকাস করে, যে তারা সবসময় লক্ষ্য করেন যে আমরা পড়াশোনা ক্ষতি করে ফেলছে নাকি কোনো কিছু করে, সেটা হোক বা অন্য কিছু এক্সট্রা কারিকুলার অনেক ভালো কিছু, তারপরেও ওনাদের একটা টেনশন থাকে।
তো আমি যখন পড়াশোনা ক্ষতি করছি না, এমন সুযোগ পেলে সেই সময়টা আমি নষ্ট না করে আমি এই কাজ করছি, এটা তো তাদের জন্য একটা আনন্দের বিষয়। সো তারা কখনোই আমাকে মানা করে নাই। অ্যান্ড আমি বিভিন্ন রকমের রান্না যেগুলো এক্সপেরিমেন্ট করতে হয়, এইগুলো কিন্তু অনেক পয়সার বিষয়, কেননা অনেক একদমই, টাকা আমি নানান পয়সা রকম বাবার কথাটা জিনিস কিন্তু এই লাগে। কারণেই জিজ্ঞেস করেছি So, যে অনেক জিনিস আছে, ইনগ্রেডিয়েন্টস আছে কিনতে যেগুলো হয়। হয়তো বা আপনি ছাত্র জীবনে আনতে পারবেন জি, না, যেটার জন্য বাবার সহযোগিতা, মায়ের সহযোগিতা দরকার। এক্স্যাক্টলি। অ্যান্ড আমাদের যদি আমি কোনো একটা দামি ফুড বলতে আমি যদি বিভিন্ন রকমের রান্নাই বলছি না কেন, এমন অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে যেগুলো আমাদের পরিবারে সবসময় থাকে না। সো সাধারণ রান্না এগুলো ব্যবহার হয় না, তো সেগুলোর তো আমার টাকা দরকার, তখন কি করব? সো আমি যখন বাবা মার কাছ থেকে যে টাকাটা পেতাম, বা ঈদ সালামি বলেন, আবার এমন অনেক দিন হয়েছে ঈদের শপিং এর টাকা দিয়ে আমি বাজার করেছি। আচ্ছা, হয়তো সবাই শপিং কম করেছি, অথবা শপিং করি নাই, বা কিছু একটা কিনি নাই, সেই টাকাটা রেখে আমি ঈদের কোনো একটা স্পেশাল ডিশ বানানোর জন্য ওইটার জন্য বাজার করে নিয়ে এসেছি। বাহ। মাসুদ কিছুক্ষণ আগে বলছিল যে মায়ের কাছ থেকেই প্রথম আসলে নানান রকম রান্না শেখা। জি। তো একটু যদি জানতে চাই যে মায়ের হাতের কোন রান্নাটা সবচেয়ে পছন্দ, বা ঈদের দিন বিশেষ করে মা কি রান্না করতেন? আচ্ছা, আমার মায়ের হাতের পোলাও এবং ইলিশ মাছ, যেটা সরিষা ইলিশ, এটা অনেক বেশি মজা। আমার এটা এখনো ফেভারিট। আমাকে যে কেউ যখনই জিজ্ঞাসা করে আমি বলি এটা আমার ফেভারিট খাবার, পোলাও এবং সরষে ইলিশ। কিন্তু আমার মনে হয় আমিও ভালো রান্না করি, বাট মায়ের মতো না। মায়েদের রান্নার তো আসলে একটা কখনোই বিশেষ না। ব্যাপার থাকেই। কিন্তু আম্মু যখন আমারটা খায় তখন বলে যে তোমারটা বেশি মজা। আমি বলি না, ইম্পসিবল। এই জন্যই হয়তো বা আমাদের বগুড়াতে বলা হয় যে মাও গুনে সাও। এক্স্যাক্টলি। বাহ। আমার বগুড়ার জি, হ্যাঁ, বগুড়ার কথা যেহেতু আসছে, আমি মাসুকের থেকে এর আগে শুনেছি যে বগুড়ার কিছু বিখ্যাত খাবার আছে, বিখ্যাত রেসিপি আছে, তার মধ্যে আলু ঘাটি বোধহয় একটি বিশেষ খাবার। আমার তো খুবই ফেভারিট। মা রান্না করতো, ভালো লাগতো? আমার মায়ের হাতের আলু ঘাটি বেস্ট, আমি বলবো আচ্ছা। বেস্ট মানে বেস্ট। আমি যখন ভেকেশনে বাসায় যাই ইউনিভার্সিটি থেকে, বা এখন কর্মক্ষেত্র থেকে যখন বাসায় যাই, আমার মায়ের কাছে একটাই আবদার থাকে কি যে আমাকে আলু ঘাটি বানিয়ে দিবা। আচ্ছা, আর আম্মু আগে থেকে শুনে রাখে তুমি কি কি খাবা। আমি পাবদা মাছ খেতে পছন্দ করি, সো পাবদা মাছের আমাদের বগুড়াতে চচ্চড়ি বলে, এটা খুবই ফেমাস। চচ্চড়ি, আর পুরপুরি। অন্যান্য এলাকায় কিন্তু এটা, হ্যাঁ, পুরপুরি বেসিক্যালি। সো অন্যান্য এলাকায় কিন্তু এটা খুব একটা খাওয়া হয় না। এইটাও আমার মা খুবই ভালো করে। তো আচ্ছা। আমি তখন আম্মুকে বলি যে আম্মু চচ্চড়ি করে রেখো আর আলু ঘাটি, আমি এটা দিয়ে ভাত খাবো। আচ্ছা। ছোটবেলায় আমরা যতদূর আপনাকে জেনেছি যে আপনার ডায়েরি লেখার একটা অভ্যাস ছিল, জি। সেখানেও কি খাবারের কথাই লেখা হতো নাকি আসলে সব না, নিয়ে লেখা হতো? না, খাবারের কথা লেখা হতো না। ডায়েরি যখন লিখেছি তখন আমি স্কুলে পড়ি। আর আমি যেহেতু বড়, আমার ভাই বোন ছোট, আর আমার বড় খুব কাজিন, খুব কাছেরও কেউ ছিল না যে কোনো একটা কিছু ফিল করলাম সেই জিনিসটা শেয়ার করলাম। আমি এখন আমার মার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছি, বাট সেই সময় আমি আমার বাবা মার সাথে এত ফ্রি ছিলাম না স্কুল লাইফে। আচ্ছা। তো তখন যখন আমার হয়তো বা কোনো কিছু কষ্ট, বা কোনো একটা মেমোরেবল ডে যেটা মনে রাখতে হবে, আমি মনে রাখতে চাই ভবিষ্যতে, সেই জিনিসগুলো আমি ডায়েরিতে লিখে রাখতাম। আচ্ছা, ইভেন এমন ভাবে লিখতাম যেন আমি নিজের সঙ্গে কথা বলছি, গল্প আকারে, যে আজকে এই হইলো, এই করলাম। বাহ। এই অভ্যাসটা আমার স্কুলে ছিল, আচ্ছা। এরপরে চলে গিয়েছে। এর পাশাপাশি কি কখনো এরকম হতো যে রান্নার বিভিন্ন রেসিপি মানুষ লিখে রাখে, বা আমি ছোটবেলায় যেটা করতাম যে বিভিন্ন তখন ম্যাগাজিন বা পত্রিকাতে রেসিপিগুলো Exactly, ছাপা হতো, জি। সেগুলো খুব মন দিয়ে পড়তাম, আবার কেটে জি। কেটে পেপার রেখে দিতাম। আমি রেসিপি লিখতেও খুব পছন্দ করি, যেমনটা আপনাকে বলছিলাম যে আমি বিভিন্ন আর্টিকেল পড়ি, বিভিন্ন বই পড়ি রান্নার। অ্যান্ড সবচাইতে আমার কাছে যেটা ভালো মনে হয় আমার নিজের কাছেই, যে আমি কোনো একটা ফুড যখন বানাই বা রিসার্চ করি, ওইটার আমি হিস্ট্রিটা জানি, যে এই খাবার উৎপত্তি কোথা থেকে এবং সর্বপ্রথম কে এটা খেয়েছিলেন বা কিভাবে এটা আসলো। সো আমি হিস্ট্রি জানতে খুব পছন্দ করি। সো আমি সার্চ করে করে দেখি সেই ফুডটা সম্পর্কে। এই জিনিসগুলো মাঝে মাঝে আমি লিখে রাখি, হয়তো বা কোনো কিছু একটা ইম্পর্টেন্ট মনে হলো, এই জিনিসটা আমি লিখে রাখি, টিপস লিখে রাখি। আচ্ছা, তো ঈদের দিনে আমরা আছি, অনেক কিছু রান্না নিয়ে গল্প করছি, ছোটবেলার গল্প শুনলাম। তো এবার ঈদের পরিকল্পনা একটু জানতে চাই যে আজকের দিনে কি কি পরিকল্পনা আছে, বা বাসার মানুষ কি এরকম কোনো লিস্ট করে দেয় কিনা যে ঈদের দিন এগুলো এগুলো রান্না করে খাওয়াবে? ঈদের দিন রিকোয়ারমেন্ট বলতে আমার বাবার একটা রিকোয়ারমেন্ট থাকে, এটা প্রতি ঈদে আমি যদি 1000টা জিনিসও বানাই, এরপরও আব্বু বলবে যে ওটা বানাও, সেটা হলো নবাবী সেমাই। আচ্ছা, এইটা আমার বাবার অনেক পছন্দ, এবং
এটা না বানাইলে তার ঈদ হয় না। আচ্ছা সো তার রিকোয়ারমেন্টে আমি এই জিনিসটা বানাই, অন্য কারো রিকোয়ারমেন্ট থাকে না, কারণ তারা জানে আমি অলরেডি অনেক কিছু বানাবো কিছু করা হবে। আর তারা নতুন নতুন জিনিস খেতে পারবে। সো তারা আমাকে বলে না যে এটা করো ওটা করো, আমি প্রতি ঈদেই চেষ্টা করি যে নতুন কিছু বানাইতে, যেটা আমার আগে করা হয়নি, নতুন যাতে প্র্যাকটিসও হয়ে যায়, নতুন কিছু বানানোও হয়। আচ্ছা। আর বাবার জন্য তো নবাবী সেমাই, আপনার এটাই করা বাবার হয়। সেই প্রিয় রেসিপিটা একটু ছোট্ট করে জানতে ইচ্ছে হচ্ছে, নবাবী সেমাই কিভাবে আচ্ছা, বিশেষ নবাবী সেমাই যেহেতু নামটাই নবাবী, সো এটার ভেতরে একটা আভিজাত্য থাকে সেমাই, এবং এটার ভেতরে একটা মালাইয়ের লেয়ার থাকে। আচ্ছা সো সেমাইটা আমরা আগে এক্সট্রা করে একটু ভুনা করে নিব মিল্ক পাউডার অ্যান্ড সুগার এগুলো দিয়ে, যেটাকে আমরা বগুড়ায় বলি ভাজা সেমাই। সো এটাকে লাইট একটু ভেজে নিয়ে এরপরে ভেতরে যে পুরটা, এটা চাইলে আপনি যে কোনো কিছু দিতে পারেন। সো আমি মালাই বানাই, দুধ, ক্রিম, কনডেন্স মিল্ক, পাউডার মিল্ক সব কিছু মিলায় একটা মালাই বানাই। অনেকে হয়তো বা এখানে ক্রিম চিজ দেয় আরো বেশি মজা করার জন্য, যার যেটা ইচ্ছা। সো আমি একটা মালাই করে নিই, বা কখনো কখনো দুধটাকে অনেক বেশি জ্বালিয়ে ঘন করে মালাই করে নিই, এবং এটা একটা লেয়ার থাকে, নিচে সেমাইটা থাকে, মিডলে মালাই থাকে, আবার সেমাই থাকে, এরপরে নাটস বা আপনি যেগুলো দিয়ে সাজাইতে চান। বাহ। এই রন্ধন শিল্পী, রন্ধন শিল্প, এই বিষয়গুলো যখন আসলে আমরা বলি, তখন শিল্পের যে একটা আলাদা মাত্রা, সেই জায়গাটা নিয়ে তো অবশ্যই ভাবতে হয়। রন্ধন শিল্পে আসলে শিল্পের মাত্রাটা আপনি কিভাবে নির্ধারণ করেন? আমরা যখন কোনো একটা কাজ করি অনেক বেশি মন দিয়ে এবং ডেডিকেশন দিয়ে, সেই জিনিসটাই শিল্প। যখন আমি কোনো জিনিসটা আর্ট করব, সেটা রান্না হতে পারে, যে কোনো কাজ হতে পারে। সো আমার সবচাইতে যে বিষয়টা বেশি থাকতে হবে, এটা হলো ডেডিকেশন অ্যান্ড স্বপ্ন। আপনি যদি খুব মন দিয়ে ওই কাজটা করেন, সম্পূর্ণ করেন, দেন সেটা আর্টে পরিণত হবে। আর আপনার ইচ্ছে করছে না কোনো একটা কাজ করতে, জোর করে করছেন, সেটাকে তো আর আর্ট বলা চলে না, ওইটা এটা তো শুধুই আপনি কাজ। বললেন মনস্তাত্ত্বিক জায়গাটা। জি। যদি প্রেজেন্টেশনের জায়গায় আসি, একটা সাধারণ ডিশও, যেমন যে কোনো একটা সাধারণ তরকারি হতে পারে, অসাধারণ ভাবে প্রেজেন্ট করার মধ্য দিয়েও কিন্তু একটা অন্য মাত্রা পায়। Exactly. তো মাসুক বোধহয় সেই জায়গাটাই একদম, জানতে একদম। চাইছে যে সেই জায়গাটা হাতের কিভাবে করেন? হাতের একটা যশ বা হাতের টেস্ট তো থাকে। তো রান্নাটা টেস্টি তখন আপনি ফিল করবেন যখন আপনি এটা খাবেন, বাট তার আগে আপনার খেতে ইচ্ছা করবে কখন, যখন আপনার এটাকে দেখতে অনেক বেশি ভালো লাগবে। সো আপনাকে আগে এটাই লক্ষ্য রাখতে হবে যে রান্নাটা কতটা অ্যাপিটাইজিং লাগছে দেখতে, অ্যান্ড এটা আপনাকে কতটা আকৃষ্ট করছে, আপনাকে আপনার ক্ষুধাটা একদম। বাড়াচ্ছে। এই জন্য যে আপনার কাজ, আপনার ডেডিকেশন, বা আপনি নিজের মন থেকে যে আর্টটা আসছে, এটা ফুটিয়ে তুলছেন একটা প্লেটে বা একটা ডিশে, এটাই তো অনেক। আর এটা অ্যাকচুয়ালি দরকার একটা ফুডে, আদারওয়াইজ তো আমরা খেয়ে আমরা তৃপ্তি বলি যে পাবো আগে না। দর্শনধারী তারপর পরে গুণ গুণ বিচারী। জি। তো আগে দেখতে যেটা অ্যাপিটাইজিং লাগে, আমরা সাধারণত রেস্টুরেন্টে গেলে তাই করি, তাই না? যে ডিশটা দেখতে খুব মনে হচ্ছে সুন্দর, সেটার প্রতি যাই। তো এই প্রসঙ্গটা ধরে যদি জানতে চাই যে রান্না তো অনেকেই করে ফেলে, কিন্তু অনেকে দেখা যায় কিভাবে প্লেটিং করবে, ডেকোরেশন করবে, এই জিনিসগুলো বুঝে না। তো আপনি কিভাবে চর্চাটা শুরু করলেন, বা কিভাবে আপনি করতেন কাজগুলোকে শুরুর দিকে? আমি যেভাবে আমার সেরা রাঁধুনিতে আসা, সেটা হলো আমি রিয়েলিটি শো দেখতে খুব পছন্দ করি। সেটা মাস্টার শেফ হোক বা সেরা রাঁধুনি হোক, আবার রান্না বিষয় ছাড়াও অনেক রিয়েলিটি শো আমি দেখতে খুব পছন্দ করি। সো আমি যখন বিভিন্ন শোগুলো দেখলাম, ইন্টারন্যাশনাল শো, ন্যাশনাল শো, তাদের তো বিভিন্ন প্লেটিং আমি দেখেছি। আর আমি যেহেতু বলেছি যে সোশ্যাল মিডিয়া এগুলো থেকেই আমার চর্চা, আমি যখন যাকে যেটা দেখতাম ওটা আমি ক্যাচ করতাম বা মনে রাখতাম, পরবর্তীতে চেষ্টা করতাম আমি ওইটাই নিজের প্লেটে দেওয়ার। তো তার মধ্যেও তো নিজস্বতা বলে কিছু থাকে, তো আমি চেষ্টা করতাম যে এইটা এখানে দিলে কেমন দেখায় বা এরকম করলে কেমন দেখায়, নিজে নিজে করে দেখতাম যে ভালো লাগে কিনা। আমি স্টিল লার্নিং, আমি এখনো শিখছি, আমার শেখার তো অ্যাকচুয়ালি শেষ নেই। সো আমি এখনো শিখছি, যতটুকু পারি, দিস ইজ নট ইনাফ ফর মি, অ্যান্ড এখনো শিখছি। এবং আপনার এই মানসিকতাই হয়তো বা আপনাকে শেখার সেই ধাপগুলোতে উপরের দিকে নিয়ে যাবে। আমরা জানতে চাইবো যে ছোটবেলায় দেখা যাচ্ছে যে ঘরে যা আছে তাই দিয়ে একটা কিছু রান্না করে সুন্দর করে প্রেজেন্ট করলাম, কিন্তু বড় হওয়ার পর, বা আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় আপনি দেশীয় বা দেশের বাইরের ইন্টারন্যাশনাল অনেক জায়গারই খাবারের ডেকোরেশন দেখছেন বা খাবারের মানগুলো দেখছেন, তখন তো আপনার মধ্যে একটা পরিবর্তন আসা শুরুই হলো যে আমি একটু এই ধরনের রান্না থেকে এই ধরনের রান্না করে দেখি, বা এইভাবে একটু ডেকোরেশন করে দেখি। আপনি যখন ঢাকায় চলে আসলেন পড়াশোনার সুবাদে, একটা সময় আমরা যতদূর জেনেছি বন্ধু বান্ধবদেরকেও আপনি প্রচুর খাওয়ান নিজের এদের,
তখনকার এবং সেই শৈশবের এই দুইটা জায়গার মধ্যে পার্থক্যটা আসলে কি কি জায়গা থেকে আসছিল, একজন রন্ধনশিল্পীর জীবনের যে পরিবর্তনটা আচ্ছা, সেটা জানতে চাই, যে মনস্তাত্ত্বিক জায়গা Okay. থেকে। আমি যখন শৈশবে রান্না করতাম, একেবারে ছোটবেলা যদি বলি, অত ছোট থেকে রান্না করিনি, ক্লাস 6 হবে, 6-7। সো সেই সময়ে রান্না করতাম আমি নিজের জন্য, টিফিন বানাইতাম। যেহেতু আমি বড় এবং আমার ছোট ভাই বোন, আমার মা হয়তো বা ওদেরকে নিয়ে একটু বিজি থাকতো সেই সময়, সো আমি চেষ্টা করতাম কি আমার নিজের টিফিনটা নিজেই বানানোর। আচ্ছা। তখন থেকেই মনে হলো যে প্রতিদিন একটু ডিফারেন্ট টিফিন নেওয়া যায় নাকি, একটু দেখি। হয়তো বা তখন অনেক বেশি পারি নাই, কারণ তখন তো সোশ্যাল মিডিয়ার এত বেশি প্রচলন ছিল না। সো আমি হয়তো বা তখন অনেক কিছু শিখতে পারি নাই, কিন্তু যা কিছু দেখেছি আমার মাকে রান্না করতে, বা যা কিছুই টুকটাক টিভিতে দেখেছি না কেন, সেগুলো আমি রান্না করতাম। অ্যান্ড বাসার লোকের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যে ফ্যামিলির মানুষজনকে খাওয়ানোর মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ ছিল। বাট আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম, মাল্টিকালচারাল লোক, এক্স্যাক্টলি, তখন আমার রুমমেটস তারা থাকতো এবং তাদেরকে রান্না করে খাওয়াইতাম। আমি আর আমার রুমমেট একসঙ্গে থাকতাম এবং একসঙ্গে রান্না করতাম। সো অলওয়েজ ও আমার রান্নার প্রশংসা করতো এবং আমার রান্নার উপরেই ডিপেন্ড করে থাকতো। ও আমাকে অনেক হেল্প করতো। ও বলতো কি যে আমি তোকে সব করে দিব, বাট রান্নাটা তুই করবি, তোর হাতের ছাড়া আমি খাবো না। সো ও এখনো স্টিল সে আমাকে মেসেজ করে যে দিনটা মিস করছি, তোর হাতে রান্না মিস করছি, তুই কেন চলে গেলি বা সামথিং, আমাকে খুব কোন মিস করে। বিশ্ববিদ্যালয় ছিল? আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ময়মনসিংহ, এখানে ছিলাম। আচ্ছা, তো কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বেন, জি। এটা কি মানে স্বেচ্ছায় নিজে চিন্তা করে সিদ্ধান্তটা নেয়া, নাকি ঘটনাচক্রে ভর্তি হয়ে যাওয়া? সিদ্ধান্ত চক্রে না, আমি অ্যাকচুয়ালি ডাক্তার হতে চেয়েছিলাম, যেটা ম্যাক্সিমাম বাবা মারই ইচ্ছা থাকে, ডক্টর হবে ছেলে মেয়ে। সো আমার বাবা মা এত বেশিভাবে আমার স্বপ্নটা আমার ভিতরে দিয়ে দিলেন কি যে আমিও ছোটবেলা থেকে ভাবতে থাকলাম যে আমি অলরেডি একটা ডাক্তার। So, আমি বিভিন্ন কিছু, বাবা মার কোনো ছোটখাটো অসুখ হলে, হ্যাঁ ও আচ্ছা আমার মেয়েই তো ডাক্তার, এটা এটা ওটা মানে জাস্ট ফান আমি বলছি। সো আমার তখন ফিল হতো কি যে আমি তো ডাক্তারই, আমি যে কোনোদিন ডক্টর হব না এটা আমি কোনোদিন চিন্তা করি নাই। সো এত বেশি স্বপ্ন দেখতাম। অ্যান্ড আমি যখন আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সো আমার সব থেকে ফেভারিট সাবজেক্টই ছিল বায়োলজি। অ্যান্ড আমি যখন ইন্টারমিডিয়েট পড়ছিলাম সেই সময় আমার কঙ্কালতন্ত্র নামে একটা চ্যাপ্টার ছিল। সেই চ্যাপ্টারে মানবদেহে 206টা হাড় তো থাকে জানেন। সো আমি 206টা হাড় কোথায় কোথায় এবং নাম কি এগুলো আমি মুখস্থ করে ফেলেছিলাম। আমি একদম চোখ বন্ধ করে বলতে পারতাম। সো আমার এত বেশি ভালো লাগতো মানবদেহ সম্পর্কে জানতে, যেহেতু ডেডিকেশনটা ওখানে, স্বপ্নটা ওখানে, সো আমি ওভাবেই পড়াশোনা করতাম, হরমোন, হ্যাঁ সব কিছু। যাই হোক, তারপর যখন আমার অ্যাডমিশন টেস্ট হয়, আমি যখন চান্স পেলাম না, বাবা মা তো আপসেট হয়েই গেলেন, ওনারা খুবই কষ্ট পেলেন, সাথে আমিও। খুবই স্বাভাবিক। বাট কোথাও তো পড়তে হবে। আমার ইচ্ছা ছিল না যে অন্য কোথাও আমি পরীক্ষা দিব ইউনিভার্সিটিতে, যেহেতু মোটামুটি বলা চলে মধ্যবিত্ত ফ্যামিলি, সো আমার তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়েই পড়তে হবে। অ্যান্ড শুধু তাই না, মধ্যবিত্তর জন্য না, আমাদের তো অনেক সবারই ইচ্ছা থাকে যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। এক্স্যাক্টলি। সো আমি ওভাবে করে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু যখন মেডিকেলে চান্স হয় নাই, আমি তেমন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই নাই। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা দেই নাই। সো আমার কাছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফর্মটা উঠানো ছিল অ্যান্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উঠানো ছিল। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আগে ছিল অ্যান্ড কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা পরে ছিল। তো আমি রাজশাহীর পরীক্ষাটা যখন দিলাম, দিয়ে ওখানে চান্সও পেয়ে গেলাম, তখন আমি ঠিক করে ফেললাম যে বগুড়া থেকে রাজশাহী যেহেতু কাছে, ভর্তি হয়ে যায়। আমার তো ডক্টর হওয়া হলো না, যে কোনো একটা হইলেই হয়েছে। ওখানে কি সাবজেক্ট পেলেন? ওখানে আমি ক্লিনিক্যাল সাইকোলজি ফার্স্টে পেয়েছিলাম, কিন্তু ওখানে উনি, আমার যে মেরিট ছিল, আমাকে যখন ভাইবা ইন্টারভিউ করার জন্য ডাকে, তখন উনি বলেছিলেন যে মানে যদি অনেকে ভর্তি হয় না, চলে যায়, তো সেক্ষেত্রে সিট যখন ফাঁকা হয়ে যায় তখন মাইগ্রেশন নেওয়া যায়। সো আমার ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমার এটা সেকেন্ডে ছিল। সো আমি সেকেন্ডটা পেয়েছি। উনি আমাকে ইন্টারভিউ বললেন যে জেনেটিক্স দিলে কি থাকবেন বিশ্ববিদ্যালয়ে? তো তখন অলরেডি আমি বাওতে চান্স পেয়ে গেছি। সো আমার বাবার আবার ইচ্ছা ছিল কি যে আমি বাওতে পড়ি। আমার বাবা কৃষি বিশ্ববিদ্যালয়ে খুব পছন্দ, হয়তো কারো কাছ থেকে শুনেছেন ভালো, এবং আমাদের ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি অনেক সুন্দর এবং ভালো একটা রেপুটেড ইউনিভার্সিটি।
তো যখন বাউতে চান্স পেলাম, উনি আমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করছেন রাজশাহীর টিচার, আর কোথাও চান্স পেয়েছেন? তো আমি বললাম যে আমি বাউতে চান্স পেয়েছি। বললো যে ঠিক আছে, আপনাকে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং দিচ্ছি, আমাদের ইউনিভার্সিটি থাকবেন? তো আমি একদম চুপ হয়ে গেছি, কারণ আমি তো অলরেডি জানি যে আমি এখানে থাকবো না, আমি বাউতে চলে যাব। তখন আমি চুপ করে থাকলাম। উনি বুঝে গেছেন যে আমি আর ইউনিভার্সিটি ভর্তি হবো না। বললো ঠিক আছে, আপনার জন্য বাউই ভালো, আপনি বাউতে ভর্তি হন। পরে তো এইভাবেই কৃষি বিশ্ববিদ্যালয়ে তারপরে ভর্তি হওয়া। কোন বিভাগে ভর্তি হওয়া হলো? আমি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আমার ফ্যাকাল্টির নাম, অ্যান্ড আমার ডিপার্টমেন্ট ছিল ফুড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, খাবার নিয়ে ইঞ্জিনিয়ারিং। তো জি। এই বিষয়টি যখন পড়তে শুরু করলেন, তখন আসলে প্রথম অবস্থায় কেমন লাগতো? পছন্দের সাবজেক্ট ছিল না, যেহেতু মেডিকেল পড়াশোনার জিনিসগুলো আমার মাথার ভিতর বেশি। সো যেগুলো আর কি বায়োলজিক্যাল থিংস, এই জিনিসগুলো পড়তে আমার বেশি ভালো লাগতো। সো আমার ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট ছিল ডিভিএম, যেটা তারপরে আরেকটা ছিল পশুপালন। সো এই জিনিসগুলোতে আবার এই বায়োলজিক্যাল জিনিসগুলো বেশি। আমার ইচ্ছা করতো যে আমি ওগুলোতে পড়বো, বাট আমার যখন এই ডিপার্টমেন্ট চলে আসতো, আমার খুব একটা মন বসতো না, যে আমার ভালো লাগছে না। অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বলে যে এখানে রান্নার কোনো বিষয় তা না, জাস্ট পড়াশোনা আর ইঞ্জিনিয়ারিং। আরেকটা ডিফারেন্ট থিংস হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু ফুড টেকনোলজি, নিউট্রিশন এই জিনিসগুলো থাকে, বাট আমার ইউনিভার্সিটি সাবজেক্টটা ইঞ্জিনিয়ারিং। সো নামটা ফুড ইঞ্জিনিয়ারিং, বাট আমাকে পড়তে হতো সব ধরনের ইঞ্জিনিয়ারিং। আমরা এক একটা সেমিস্টারে এক একটা পড়েছি, সিভিল পড়েছি, মেকানিক্যাল পড়েছি, ইলেকট্রিক্যাল পড়েছি। তো আমার তখন মনে হতো যে হচ্ছি তো ফুড ইঞ্জিনিয়ার, আমাকে তো কেউ ইঞ্জিনিয়ার বলবে না, ওয়াই আমি এতগুলো ইঞ্জিনিয়ারিং পড়ছি। তো খুব একটা ইন্টারেস্টিং লাগে নাই আমার কাছে, বাট পড়েছি, পড়তে যেহেতু হয়েছে পড়েছি। এই তো পড়া হইলো। এরপর আমি চিন্তা করলাম যে আমি এই সাবজেক্টটার মাস্টার্স করব না, দ্যাটস ওয়াই আমার ময়মনসিংহ থেকে ঢাকায় শিফট করা। আচ্ছা। এবং মাস্টার্স বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ে করছেন এবং কোন বিভাগে? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স করছি। আচ্ছা, জি। তো আপনার এই যে সেরা রাঁধুনির যাত্রাটা, সেটা তো সম্ভবত আপনার গ্র্যাজুয়েশনের ওই পরপরই হয়েছিল। জি, আমার সেই ক্ষেত্রে পড়াশোনা তারপরে সবকিছুকে ব্যালেন্স করাটা কতটা কঠিন ছিল? ওই সময়টা আমার জন্য একটু টাফ ছিল। যেমন আমি রাঁধুনি চিন্তা করে ঢাকায় আসিনি, আমি ভেবেছিলাম যে এমবিএ করব ঢাকাতে, অ্যান্ড পাশাপাশি কোনো একটা জব খুঁজবো, এই চিন্তা করে ঢাকায় এসেছি। 24 অক্টোবরে আমার রেজাল্ট হওয়ার আগে, ফাইনাল রেজাল্ট হওয়ার আগে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছি। তো আমি যখন ঢাকায় চলে আসলাম, এসে এমবিএ করব না কি করব, কোন সাবজেক্টে পড়বো, একটু ছিলাম, কনফিউশন ছিল। আমার সিনিয়র যারা ইউনিভার্সিটির সিনিয়র বিভিন্ন জায়গায় এখন কর্মরত আছেন, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কোথায় পড়া যায় বা কী করা যায়। তারা আমাকে দু একটা জিনিস সাজেস্ট করলেন, অ্যান্ড বিউপির এমবিএ প্লাস এমডিএস দুটোই খুবই ভালো। ওনারা বললেন যে দেখো, দুটাতেই পরীক্ষা দাও, ভালো। তো আমার এমডিএস এর সার্কুলারটা আগে এসছে, তারপর আমি জাস্ট অ্যাপ্লাই করলাম, কোনো প্রিপারেশন নেই, ভর্তি পরীক্ষা দিতে হবে জানি না মাস্টার্সে কি। অ্যান্ড আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে একদম শিফট করে আর্টসে চলে আসলাম, অ্যান্ড এখানে এসে আমি পারবো না কি তাও জানি না। তারপরেও পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে চান্সও পেয়ে গেলাম। সো তারপর চিন্তা করলাম যেহেতু চান্স পেয়ে গেছি, আর অন্য কোথাও আর কষ্ট করে পরীক্ষা দিতে যাব না, ভর্তি হয়ে যায়, যেহেতু এটাও ভালো অ্যান্ড বিশ্ববিদ্যালয় ভালো, এই জন্য ভর্তি হয়ে গিয়েছি। অ্যান্ড ওই সময় আমার সেরা রাঁধুনির ফেসবুকে যে প্রচারণা এটা দেখলাম। আমি চিন্তা করেছিলাম, যেহেতু আপনাদেরকে বলছিলাম যে আমি রিয়েলিটি শোটা খুব দেখি, অ্যান্ড সেরা রাঁধুনির প্রতিটা সিজন আমি এতবার দেখেছি বলার বাহিরে। তখন থেকে আমি কল্পনা করতাম যে আমি কোনো একদিন এখানে যাবান। বিশ্ববিদ্যালয়ে যখন আমার সিনিয়র অ্যান্ড রুমমেট সবার কাছ থেকে যখন অ্যাপ্রিসিয়েশন পেতাম, ওদের কাছ থেকে শুনে মনে হতো না, আমার বোধহয় একবার যাওয়া উচিত, যেয়ে দেখি তো কি হয়। কিন্তু আমি তখনও এক্সপার্ট না, আমি এখনও এক্সপার্ট না আমি বলবো, বাট আমার মনে হয় কি যে আরও অনেক এক্সপার্ট হয়ে ওখানে যেতে হবে, তাছাড়া আমি ওখানে টিকে থাকতে পারবো না। তো সেটা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জীবনে শুরু হয়ে গিয়েছিল, কারণ আমরা যেটা বলি যে মানুষ ঘুমিয়ে যে স্বপ্নটা দেখে সেটা হয়তো খুব অল্প কয়েক সেকেন্ডে, কিন্তু মানুষ জেগে যে স্বপ্নটা দেখে, যখন থেকে স্বপ্নটা দেখে তখন থেকেই কিন্তু সেই স্বপ্নের যাত্রাটা শুরু হয়ে যায়। এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে। আমি হয়তোবা অনেক প্রশিক্ষণ পাইনি, কিন্তু আমার মধ্যে স্বপ্নটা ছিল একদম দৃঢ়। আমি যেটা স্বপ্ন দেখতাম একদম খুবই ডিপলি দেখতাম, যেমন আমার ডক্টর হওয়ার স্বপ্নটা দেখেছিলাম, এইটাও তেমনই।
তো আমি ভেবেছিলাম যে নিজেকে তৈরি করব, এরপর আমি অ্যাপ্লাই করব। কিন্তু যখন আমি ফেসবুকে প্রচারণাটা দেখলাম, তখন আমার বোন, আমার ছোট বোন আমাকে বারবার বললো যে তুমি অ্যাপ্লাই করো, যেহেতু এখন ফ্রি আছো, গ্র্যাজুয়েশনও শেষ, তুমি এখন অ্যাপ্লাই করো। তো আমি বলি না, আমি ভালো কাটিং পারি না, আমি এটা পারি না, ওটা পারি না, বিদেশি ডিশ রান্না করতে পারি না, আমি এখন যাব না, আগে শিখি তারপর। বললো না, তুমি অ্যাপ্লাই করো না, তোমার পারতে হবে না। এরপর আমি অডিশন, ঠিক আছে, একদম লাস্ট ডেট, যেদিনকে লাস্ট ডেট রেসিপি জমা দেওয়ার, রেজিস্ট্রেশনের একদম লাস্ট ডেট রাত্রে 11টা বাজে আমি রেজিস্ট্রেশন করেছি। 12টার সময় শেষ হয়ে যাবে। তো তখন আমি রেজিস্ট্রেশন করেছি। আমার একদম অনেক আগের, ওই যে আমি ইউনিভার্সিটির ভ্যাকেশনে রান্না করতাম বা প্র্যাকটিসে বাসায় রান্না করতাম, তখন যে ছবিগুলো তোলা ছিল মোবাইল ফোনে, সেই ছবি দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি। আমি নতুন কিছু রান্না করতে পারিনি, ছবি উঠাইতে পারি নাই, ওই ছবি এবং ওই রেসিপি নিজের মতো করে লিখে দেন রেজিস্ট্রেশন করলাম। সেই রেসিপিটা কি ছিল? আমি 4টা রেসিপি দিয়েছিলাম। একটা গোলাপ জামুন, আর একটা বিফ বিরিয়ানি ছিল, আর রসমালাই, আর একটা আচ্ছা মালাই জর্দা ছিল। আচ্ছা, সুস্মিতা, আমার কিন্তু খেতে ইচ্ছে করছে। একদম বুঝতেই পারছি, কারণ ঈদের দিন এবং এত এত লোভনীয় সব খাবারের নাম শুনছি, তো খেতে ইচ্ছা হওয়ারই কথা। আসলে আমরা খাবো মনে হয়। আমরা খাবো, কিন্তু সেটার জন্য আরো কিছুক্ষণ তোমাকে অপেক্ষা করতে ঠিক আছে, হবে। অপেক্ষা করছি। এই সময়টাতে আমরা আরো কিছুক্ষণ গল্পেই থাকি। তো তারপর রেজিস্ট্রেশনের পরে কি হলো? রেজিস্ট্রেশন করলাম, করার পরে দেখলাম যে আমার মেসেজ এসেছে যে আপনি বগুড়ার অডিশনের জন্য টিকে গেছেন, তো সিলেক্ট হয়েছেন। পরে আমার বগুড়ার অডিশন দিতে হবে। ওই দিন ছিল 23 তারিখ অক্টোবর, আই গেস অক্টোবর 23 তারিখ অথবা 24 তারিখ। ইউনিভার্সিটি শুরু হয়েছে জানুয়ারি 17 তারিখ থেকে। অ্যান্ড আমি যখন রেজিস্ট্রেশন করার পরে যখন ডাক পেলাম, তখন আমি গেলাম, যে বগুড়াতে যখন সিলেক্ট হয়ে গেলাম, বগুড়ার অডিশন দেওয়ার পর ওখানেও সিলেক্ট হয়ে গেলাম। তো আমি অ্যাকচুয়ালি ভাবি নাই যে সিলেক্ট হব, কেননা ওখানে গিয়ে দেখছিলাম যে অনেক অনেক রন্ধনশিল্পী বগুড়ার, যারা অনেক দিন ধরে শিখছে, জানছে। তো আমি গেলাম, আমার খুব ক্লোজ একটা ছোট ভাই ছিল, ও অনেক অনেক বছর ধরে শিখছে, সো ওর সাথে আমার খুব পরিচয় আছে, ও আমাকে খুব পছন্দ করে, আমিও করি ওকে। ও আমাকে দেখেই বলছিল যে আপু তোমার হবে। আমি বললাম চুপ কর, কিভাবে আমার হবে, তুই কিভাবে জানলি? আমি সারাক্ষণ একাডেমিক্স নিয়ে বিজি থাকি, আমি জীবনেও রান্নাবান্না চর্চা করতে পারি না। বলছে না, দেখো তোমার হবে। পরে দেখলাম যে হ্যাঁ, আল্লাহর রহমতে হয়ে গেল। এরপরে আমি চিন্তা করতে লাগলাম যে আমি যদি গ্র্যান্ড অডিশনও টিকে যাই, তাহলে আমার ভার্সিটি কিভাবে কন্টিনিউ করব। তো তারপরে আমি ঢাকায় আসলাম, এসে 2টো ক্লাস করলাম, করে দেন আমার গ্র্যান্ড অডিশনের জন্য যখন গেলাম গাজীপুরে, যাওয়ার পর আল্লাহর অশেষ রহমতে আমি গ্র্যান্ড অডিশনেও টিকে গেলাম, একদম বিয়ন্ড মাই এক্সপেকটেশন, আমি চিন্তাও করি নাই। একটু জানতে চাই যে দেখতেই পাচ্ছি বিরিয়ানি আছে, সেই সঙ্গে বালুশাহী মিষ্টি, তো এই বিরিয়ানির স্পেশালিটি কি? এই বিরিয়ানিটা আমি সবসময় বানাই, এইটা আমার জন্য একটা লাকি বিরিয়ানি, কারণ এই বিরিয়ানি দিয়ে আমি রাঁধুনির অডিশন দিয়েছিলাম এবং অডিশনে টিকেছিলাম। আমার হাতে বিফ বিরিয়ানিটা খুব ভালো হয়, সো আমি এটা বানাতে খুব পছন্দ করি। আমি বেসিক্যালি মোগলাই খাবার দাবার খেতে এবং বানাতে খুব পছন্দ করি। বিভিন্ন শাহি যে খাবারগুলো থাকে অ্যান্ড অ্যারাবিয়ান যে বিরিয়ানিগুলো থাকে, এই জিনিসগুলো আমার খুবই ফেভারিট। সো এগুলো সবসময় আমি বাসায় ট্রাই করি। অ্যান্ড আমরা তো সবাই বাঙালি, যতই অন্যান্য খাবার রান্না করি না কেন, বাসার মানুষজন তো আসলে এগুলো খেতেই বেশি পছন্দ করে, সো বানানো হয় ম্যাক্সিমাম সময়। আসলে গন্ধটাই বলে দিচ্ছে যে এটা কতটা সুস্বাদু। আমরা তো খাবো নিশ্চয়ই, দর্শক খেতে পারবে না, কিন্তু তাদের অবগতির জন্য জানিয়ে দিলাম। এটা কি তাহলে আমরা বলতে পারি যে আপনার সিগনেচার আইটেম? হ্যাঁ, সিগনেচার বলতে পারেন। আর কি কি সিগনেচার আইটেম আছে আপনার? মিষ্টি হয়, বেশ ভালো মিষ্টি বানাইতে পারি। এরপর কেক পেস্ট্রি যে জিনিসগুলো, বেকারির যে জিনিসগুলো, এগুলো আমার হাতে খুব ভালো হয়। বিরিয়ানি তো খুব সবাই বলে অ্যাকচুয়ালি বিরিয়ানি খুব মজা। বেঙ্গলি খাবারগুলো খুব মজা হয় আর কি। আর অন্যান্য খাবার যেগুলো অন্যান্য কান্ট্রি, ডেজার্টগুলো বেশি ট্রাই করা হয়। আমার অ্যাকচুয়ালি বেশি ফ্যাসিনেশন ডেজার্টের উপরে। বাহ, তো আমাদের দর্শক তো টেস্ট করে দেখতে পারবেন না, কিন্তু পর্দার ওপারে বসে বিরিয়ানিটা দেখে অনেকের ইচ্ছে হতে পারে যে ঈদের জন্য বিশেষভাবে বানিয়ে ফেলতে, ঈদের দুপুরের জন্য এরকম একটা বিরিয়ানি। তো তাদের জন্য কিছু টিপস আপনি যদি শেয়ার করেন যে ভালো বিরিয়ানির পেছনের রহস্য কি? মশলার যে ব্যালেন্স সেটা,
অ্যান্ড দম দেওয়ার যে প্রক্রিয়াটা এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এটা তার মানে দম বিরিয়ানি। হ্যাঁ, তো দম মোটামুটি কতক্ষণ আগে থেকে এই মাংসটা প্রসেস করে রাখা যেতে পারে, ম্যারিনেশন যেটা বলি আমরা? যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে ম্যারিনেশনের ঝামেলা না করলেও হবে, কিন্তু যদি আপনি মাখিয়ে ম্যারিনেট করে রাখেন সেক্ষেত্রে 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো। অ্যান্ড আমি যখন সময় থাকে না তখন ইনস্ট্যান্ট রান্না করে ফেলি সব মশলা দিয়ে মাখিয়ে। অ্যান্ড আরেকটা আমার স্পেশালিটি বিরিয়ানিতে, সেটা হলো আমি সবসময় বিরিয়ানিতে বাটা মশলা ইউজ করি, অ্যান্ড নট ব্লেন্ড মশলা, বাটা মশলা, শিলে বাটা মশলা। আচ্ছা, এই জিনিসটা আমি খুব ফলো করি। আমার বাসায় যতই গ্রাইন্ডার ব্লেন্ডার থাকুক না কেন, আমি শিলপাটা রাখি ছোট একটা, এবং এখানে বিভিন্ন রকমের মশলা যখন আমার বাটতে হয় তখন আমি এটা বেটে ইউজ করি, কারণ ফ্রেশ বাটা মশলার জিনিসটাই আলাদা। ওটা ব্লেন্ড করলেও আমি পাই না, ওটা আমি গুঁড়ো ইউজ করেও পাই না। সো আমি এখানে যে আমাদের যে শাহি যে মশলাগুলো, যেমন জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, এই জিনিসগুলো আমি সবকিছু বেটে ব্যবহার করেছি, একদম কাঁচা বেটে ব্যবহার করেছি। সো এটা একটা টিপস মানে ভালো বিরিয়ানির পেছনে। অ্যান্ড এছাড়া যে সল্টের ব্যালেন্স, যেহেতু আমি পোলাওটা আলাদা রান্না করছি, মাংসটা আলাদা রান্না করছি, সো মাংসটা যখন আমি পোলাওতে মেশানোর পর তো ওটার সল্ট এটাতে অ্যাড হবে। তো সেক্ষেত্রে আমাকে একটু ব্যালেন্সিংটা করতে হবে যে পোলাও আমি কতটুকু লবণ ইউজ করব, মাংসে কতটুকু লবণ ইউজ করব। তো এই জিনিসগুলো একটু ফলো করলেই। আর এই যে দমের বিষয়টি বললেন, দম বিরিয়ানির ক্ষেত্রে দম দেওয়ার প্রক্রিয়াটা নিয়ে যদি একটু শুনি। একটা থাকে হলো স্মোক দিয়ে দম দেয়, যেটা বড় বড় বাবুর্চিরা করে থাকেন। অ্যান্ড এরপরে যদি কাচ্চি বিরিয়ানি বলেন সেক্ষেত্রে কাঁচা মাংসটা মেরিনেট করে এরপরে রাইস দিয়ে একদম কাঁচা সিল করে দম করা হয়। আবার যখন আমরা এটা ডিফারেন্ট ওয়েতে রান্না করি, মাংসটা আগে রান্না করে নেই, চালটাও আগে রান্না করে নেই, সেক্ষেত্রে হয়তো বা অত সিল করে ওভাবে করে দম দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। লক্ষ্য রাখবেন যেন কোনো দিক তেমন একটা ফাঁকা না থাকে, অ্যান্ড যে কোনো ফাঁকা থাকলে সেটা বন্ধ করে দিতে। সো ওই হিসেবে এখানে কাচ্চির মতো অত বেশি সিলিংয়ের ঝামেলা নাই। এটাকে বলা চলে পাক্কি বিরিয়ানি। সো পাক্কি মিন্স পাকানো। সো মাংসটা হলো আমি আগে রান্না করলাম, এরপরে আমি পোলাওটাও রান্না করলাম। একটা স্টেজ থাকবে যে স্টেজটাতে দুটো এক জায়গায় করে দিয়ে আপনি আর যে যে ইনগ্রেডিয়েন্টস দেবেন, বেরেস্তা, বাদাম, কিশমিশ, আলু বুখারা, তারপর স্যাফরনের যে মিল্কটা থাকে, এগুলো যেটা আপনার পছন্দ টপিংসে। সো এই জিনিসগুলো আপনি সব কিছু যখন দিবেন, দেওয়ার পরে আপনাকে ওটা করে ভালো করে একদম দম দিয়ে দিতে হবে। আর একটা স্টেজ থাকে যে স্টেজটা তাতে অ্যাকচুয়ালি এই মাংস আর রাইস মেশাইলে দুটার ফ্লেভারটা একটা একটাতে মিশে যায় এবং এনহ্যান্স করে। এমন তো না যে আমরা তো নর্মালি পোলাও রান্না করে মাংস দিয়ে খেতে পারি, তাই না? সো এটাও একটা বিষয়। আবার একই মাংসই আমি পোলাওয়ের সঙ্গে মেশাচ্ছি, হয়ে যাচ্ছে বিরিয়ানি। সো এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে ঠিক কোন স্টেজে আপনি ওইটা দমে দিলে রাখলে বিরিয়ানি হবে অ্যাকচুয়ালি, নট পোলাও মাংস। তো সেক্ষেত্রে দমটা কতক্ষণ দিতে হবে? আমি তো মানে যেহেতু দুটোই কুকড জিনিস, অ্যান্ড রাইসটা একটু আন্ডার কুক থাকে, লাইক 10% or 5% আন্ডার কুক থাকে। তো সেই সময় যখন আমি মিটটা দিয়ে দিই, মিট দেওয়ার পরে ওটার ভেতরে যে একটা অয়েল বা একটা ময়েশ্চার থাকে, সেই জিনিসগুলো রাইসের সঙ্গে মিশে রাইসটাকে পুরোপুরি একদম ফ্লেভারফুল করে ফেলে এবং কুকড করে ফেলে। আচ্ছা, সো তখন ওর ফ্লেভারটা মিশে যায়। বাহ। আর সামনে মিষ্টি দেখতে পাচ্ছি, বালুশাই। তো আমাদের বাঙালিদের যে কোনো উৎসব মানেই মিষ্টি মুখ, তো এই বালুশাইয়ের রেসিপিটাও একটু ছোট করে জানতে চাই। জি, বালুশাহি আমার ভীষণ ফেভারিট একটা মিষ্টি, ভীষণ মানে ভীষণ। আমি ছানা দিয়ে যে মিষ্টিগুলো হয় তার মধ্যে সব থেকে বেশি ফেভারিট হলো আমার গোলাপ জামুন অ্যান্ড রসগোল্লা। গরম মিষ্টি খেতে আমি খুব পছন্দ করি। সো আমার বিশ্ববিদ্যালয়ে আমি এটা করতাম, ঢাকাতেও এটা করি। কোথায় গরম মিষ্টি পাওয়া যায় আমি খুঁজে বের করি। আমি খুবই সুইট লাভার, আমি প্রচুর মিষ্টি খাই। সো আমি এই দুটো মিষ্টি আমার ছানা দিয়ে যেগুলো তৈরি তার মধ্যে পছন্দ। অ্যান্ড ফ্লাওয়ার দিয়েও কিছু মিষ্টি হয়, তার মধ্যে সব থেকে বেস্ট হলো বালুশাহি। এটা আমার খুবই ফেভারিট। আমি বাসায় প্রায় সময় বানাই, গেস্ট আসলে, এবং সবাই পছন্দ করে। যা হোক, এটাতে মেইন ইনগ্রেডিয়েন্টসটা ফ্লাওয়ার, ময়দা,
বাট এটার ম্যাজিক থিংসটা হচ্ছে এটার ভিতরে আপনার ঘি দিতে হবে অ্যান্ড আচ্ছা। অনেক ঘি দিতে হবে। আচ্ছা। মানে পুরো ডোটা তৈরি হবে জাস্ট ঘি দিয়ে। আচ্ছা। আপনি ঘির বদল অন্য কোনো ফ্যাট আমি কখনো করিনি, বাটার হয়তো বা দিতে পারেন নাকি আমি সঠিক জানি না, বাট আমি সবসময় ঘি ব্যবহার করি। এটা ট্র্যাডিশনালি এটা ঘি দিয়েই বানানো হয়। সো বালুশাহীতে পরিমাণ মতো ময়দা নিয়ে এখানে ঘি দিয়ে খুব ভাবে আগে মাখিয়ে নিতে হবে। এরপরে এটার ভিতরে একদম খুবই সামান্য দিতে হবে বেকিং সোডা। বেকিং সোডাটা কেন আমি বলছি, আর একটা মেইন ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা হচ্ছে টক দই। আচ্ছা। এখানে টক দইটা টক লাইক অ্যাসিড অ্যান্ড বেকিং সোডাটা থাকবে এটার ভেতরে। সো বেকিং সোডাটা এক ধরনের ক্ষার। বালুশাহী যখন আপনি খাবেন তখন দেখবেন যে এটার ভেতরে একটা ফ্লেকি একটা ভাব থাকে, লাইক বাইরে ক্রিস্পি অ্যান্ড ভেতরে ফ্লেকি। সো এই ফ্লেকি যে ছাড়া ছাড়া যে ভাবটা, এটা আসে অ্যাকচুয়ালি ওই ক্ষার আর অ্যাসিডের রিয়াকশন থেকে। সো আপনি যখন বেকিং সোডা কোথাও ইউজ করবেন, সেটা কেক বা যে কোনো কিছু, চেষ্টা করবেন সেখানে একটু অ্যাসিড ব্যবহার করতে, লাইক লেবুর রস বা টক দই বা সামথিং এরকম কিছু। অ্যান্ড এই দুটো রিয়াকশনে যে জিনিসটা হয়, একটা ভেলভেটি ফ্লেকি একটা টেক্সচার হয়। অ্যান্ড আমিও এটাতে তাই করেছি। আর বালুশাহীর আরেকটা সিক্রেট হচ্ছে, এটা ডোটাকে অনেক বেশি নিট করা যাবে না। ডো একদমই খুবই যেমন একটা বাচ্চা আলতোভাবে ধরে এভাবে ধরতে হবে। ডোটা আস্তে আস্তে ফোল্ড করে 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 বানাতে হবে। তো আপনি যদি এটাকে বেশি মুথে ফেলেন, তখন লাইক এটা একটা ডোনাট অর সামথিং হয়ে যাবে। তখন আর ভেতরে ফ্লেকিনেসটা থাকবে না, বা শিরা দিলে এটা ভেতরে যাবে না। এই তো। বাহ, চমৎকার। এবং অনেকক্ষণ ধরে আমি বুঝতে পারছি মাসিকের মনোযোগটা এই লোভনীয় খাবারের দিকে। তো তুমি একটু টেস্ট করে দেখো, আমাদের গেস্ট এত ভালোবেসে এনেছে। শুধু আমার কথা বলছো কেন, তুমিও টেস্ট করবে? আমরা দুজনেই টেস্ট করে দেখব, তবে তোমাকে আমি আগে দিচ্ছি, একটু দেখে জানাও যে কেমন হয়েছে। নাও। নিশ্চয়ই। এবং আমি জানি যে আমার অভিব্যক্তি ব্যাপারটা খুবই সজাগভাবে দিতে হবে। একদম তাই, একদম তাই। এবং আমিও মিষ্টি মুখ করে দেখতে চাই। ঈদের দিন সকাল সকাল আসলে মিষ্টি মুখ ছাড়া আমাদের তো একদমই জমে না। জি। এটা সত্যিই অনেক মজা, এবং সত্যির স্মেলটা সবকিছু মিলিয়ে খুব থ্যাংক ইউ সো মাচ। এবং মিষ্টিটাও অসাধারণ। মানে আপনি যেটা বলছিলেন যে বালুশাহীর একদম ফ্লেকি একটা ব্যাপার, সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে। অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে, এত চমৎকার করে আপনি আমাদের জন্য নিয়ে এসেছেন ভালোবেসে, এবং ঈদটা আরো বেশি বিশেষ হয়ে গেল। থ্যাংক ইউ। আপনি বলছিলেন যে এই বিরিয়ানিটা আপনার কাছে খুব লাকি, কারণ আপনি সেরা রাঁধুনির অডিশনে এটি বানিয়েছিলেন। জি। তো সেই অভিজ্ঞতাটা একটু জানতে চাই, এবং এটাও জানতে চাই যে সেই গ্র্যান্ড অডিশনে যখন সিলেক্ট হলেন, সেই সময়কার মনের অনুভূতিটা কি ছিল? বিরিয়ানিটা অনেক কিন্তু সেনসিটিভ। বিরিয়ানি দিয়ে কোনো একটা অডিশনে আপনি টিকবেন, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। কেননা বিরিয়ানি খুবই কমন একটা ফুড। সো এখানে খুব বেশি খেলার জায়গা নেই। খুব অনেক ভালো ভালো দোকানেও ভালো ভালো বিরিয়ানি পাওয়া যায়, তাই না? সো সেক্ষেত্রে আপনি যদি বিরিয়ানি দিয়ে কোথাও টিকেন, দ্যাট মিনস ওটাকে অন্য লেভেলের হতে হবে। অ্যান্ড আর একটা ভয় থাকে, এটা ঠান্ডা অ্যান্ড গরম হওয়ার একটা বিষয়। যখন আমরা ঠান্ডা খাবো তখন এটা টেস্ট একদমই ডিফারেন্ট, গরম করার পর একদমই ডিফারেন্ট হয়ে যায়। অ্যাকচুয়াল টেস্টটা হলো গরম বিরিয়ানি। সো ফুড ঠান্ডা হয়ে যাওয়া বা সেগুলো নয়, চিন্তা করছিলাম যে আমি বিরিয়ানি আনলাম, তাও আবার বিফ বিরিয়ানি। বিফ তো একটু ঠান্ডা হলে আর খাওয়া যায় না। সো তখন আমি চিন্তা করছিলাম যে আমি কি পারবো নাকি না, আমি জানি না। যখন গেলাম, তো আমার যিনি জাজ ছিলেন শেফ নাইম আশরাফ, উনি ফার্স্টে আমাকে বললেন যে বিরিয়ানি কেন। তো আমি ওনাকে বুঝাইলাম যে বিরিয়ানিতে আমি খুবই ভালো রান্না করতে পারি, আর এটা এখানে আমার বিশেষত্ব আছে। তো উনি ফার্স্টে রাইসটা খেলেন। রাইসটা খাওয়ার পর তারপরে মিটটা আলাদা খেলেন, দুটো আলাদা খেলেন। উনি বললেন যে রাইসটা তার মানে আমার কাছে একটু ফ্ল্যাট লাগছে, বিকজ এখানে সল্ট মেবি একটু কম। তো ওই যে আপনাকে একটু বললাম যে রাইসের সল্ট অ্যান্ড মিটের সল্টটা ব্যালেন্স করতে হবে। যখন আমি রাইসেও বেশি সল্ট দিয়ে দিব, তখন মিটের সঙ্গে খেতে ওটা বেশি সল্টি লাগবে। তো এমন না অনেক বেশি কম। উনি বললেন যে রাইসটাকে একটু সল্ট কম।
তখন আমি জাস্ট উত্তরটা রেডি করে রেখেছিলাম যে শেফ আপনি দুটো একসাথে খেয়ে দেখেন। তো আমি ওনাকে বললাম যে শেফ আপনি যখন মিটের সঙ্গে খান, আমি তো বিরিয়ানি থেকে শুধু রাইস খাবো না, আপনি মিটের সঙ্গে খেয়ে দেখেন, তারপরে যদি খারাপ লাগে দেন ঠিক আছে। তো উনি আমার কথা শুনে আবার সেকেন্ড বার খেলেন, খেয়ে পর আমার দিকে তাকিয়ে হাসলেন, হেসে বললেন যে ইউ আর রাইট তামান্না, এখন একদম পারফেক্ট লাগছে। তো আমার তখন খুবই ভালো লেগেছিল। অ্যান্ড আমি 3 ধরনের মিষ্টি বানিয়েছিলাম, বলছিলাম যেমনটা আমি মিষ্টি বানাতে পছন্দ করি। সো আমার একটা প্লেটার ছিল, প্লেটারে একদিকে গোলাপ জামুন, আরেকদিকে ছিল রসমালাই, আরেকদিকে ছিল হলো মালাই জর্দা। আচ্ছা, So, কোনোটাই আমার ভুল ধরার মতো কিছু ছিল না। আমি বলবো না যে ওগুলো এক্সট্রা অর্ডিনারি ডিশ ছিল, এগুলো কমন ডিশ, বাট ভুল ধরার কিছু ছিল না। এবং শেফ বিচারক যারা ছিলেন সবাই একই কথাই বলেছে, কোনো ভুল নেই। অ্যাকচুয়ালি যে ডিশে কোনো ভুল নেই সেখানে তো সিলেক্ট না হয়ে কোনো ভুল নেই। তো আমি যা বানিয়েছি আমি ওটা প্রেজেন্ট করেছি এবং তার ভিত্তিতেই আমি টিকে গিয়েছি। দীর্ঘ 7 মাসের জার্নি, তাই না? জি। একদম শুরুর দিকের গল্প করছিলেন, ধীরে ধীরে আরো চ্যালেঞ্জ আসলো, অনেক সময় মন ভেঙেও গিয়েছিল হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছে দ্বিগুণ উৎসাহ নিয়ে এগিয়ে গিয়েছেন। সেই ধরনের ছোট ছোট গল্পগুলো যদি শেয়ার করেন। ওকে, আমি ওই যে বলছিলাম ভার্সিটি ছেড়ে গেলাম ফার্স্টে, তো গ্র্যান্ড অডিশনে যখন টিকে গেলাম, টিকে যাওয়ার পরে আমি চিন্তা করিনি যে আরও অনেক দিন থাকবো, আরও অনেক দিন থাকবো। সে কারণ এইবার সিজন 8-এ আমাদের প্রতিযোগিতা খুবই হাড্ডাহাড্ডি হয়েছে, অ্যান্ড অনেক এক্সপার্ট ছিলেন, সবাই অনেক অভিজ্ঞ ছিল আমি বলবো। ইভেন যারা আমরা টপ 20-তে গিয়েছিলাম তাদের কথা না বললেই না, এক একজনের থেকে এক একজন সেরা, এত ভালো। তো সেখানে আমার নিজেকে আনারই মনে হতো। আই ফিল লাইক যে আমি বোধহয় পারবো না, অ্যান্ড আমি তো শিখে আসিনি, ওনাদের সঙ্গে টিকে থাকতে পারবো না। সো এই লো ফিলটা আমার ফার্স্টের দিকে খুব কাজ করতো। অ্যান্ড আরেকটা টেনশন ছিল, আমি ভার্সিটি ছেড়ে গেলাম, মাত্র 2টো ক্লাস করে চলে গেলাম, এখন কি হবে, আমার সেমিস্টার ড্রপ যাচ্ছে। কতদিনের জন্য গেলেন? আমরা তো গ্র্যান্ড অডিশনে যখন গেলাম, গ্র্যান্ড অডিশনে যে আমাদের 3 দিন পরে অডিশন হয়, বাট যদি অডিশনে আপনি না টিকেন দেন আপনি চলে আসবেন, ব্যাক করবেন। আর যদি টিকে যান এরপর আপনাকে কতদিন থাকতে হবে তার কোনো ঠিক নেই। সো আমার এপিসোড কতদিন হবে আমি জানি না, আমার শুটিং কতদিন হবে আমি জানি না, আমি কতদিন টিকবো এটাও আমি জানি না। তো সেই সময় তো আবহাওয়া বেশ ঠান্ডা ছিল, আপনি জি। যে সময়টার কথা বলছিলেন। জি, ঠান্ডা ছিল, উইন্টার ছিল। তো মজা করেছি, লাইক এখন আমার কাছে স্বপ্নের মতো লাগে। আমার মনে হয় আমি যদি ওই রিসর্টে আবার যাই, কখনো এমনি যাই সেরাধুনী শো ছাড়া, আমি বোধহয় প্রতিটা কর্নারে ঘুরবো এবং স্মৃতিচারণ করবো যে এখানে এই ছিল, ওখানে ওই ছিল, ওখানে ছিল। আমার জাস্ট মনে গেঁথে আছে, যেহেতু ওটা আমার একটা স্বপ্নের জায়গা, ড্রিম জায়গা। তো গ্র্যান্ড অডিশনে টেকার পরে আমি পরবর্তী 2-1টা এপিসোড, ফার্স্টের দিকে যখন একটু নার্ভাস থাকলাম, বাট প্রথম দিনে যে এপিসোডটা ছিল সেইটাতেই আমি একদম হাইয়েস্ট না করলেও হাইয়েস্টের কাছাকাছি মার্কস পেয়েছিলাম। কি রেঁধেছিলেন? আমি ওদিন আমাদের একটা চিরকুট ছিল, চিরকুটে যার ভাগ্যে যেটা পড়বে সেটা রান্না করবে। সো ওই দিন আমার ভাগ্যে পড়েছিল সবচেয়ে সহজ ডিশ, সেটা হলো পোলাও এবং রোস্ট। আমার কাছে মনে হলো এটা তো আমি পারি, বাট রান্না পারা অ্যান্ড সেরাধুনীর মঞ্চে রান্না করা দুটো কিন্তু ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। ওখানে পাজেলড হওয়াটা খুবই স্বাভাবিক, হুট করে পাজেলড হয়ে যাওয়া, বাজারে যেয়ে কিছু ভুলে যাওয়া, সময়ের মধ্যে রান্না শেষ করা, ক্লিনিং করা, কস্টিং করা, এই জিনিসগুলো খুবই নার্ভাসনেস কাজ করে। সো আমি যখন পোলাও ডিশ পেলাম তখন একটু কনফিডেন্ট পেলাম যে না আমি তো রাঁধতে পারি, দেখি না পারি নাকি। সো প্রথম দিন অনুযায়ী একটু নার্ভাস ছিলাম, বাট যখন রান্না শেষ হলো এবং জাজরা আমার খাবার খেয়ে প্রশংসা করলেন, আমার নাম্বারও মোটামুটি এভারেজের থেকেও ভালো, তো তখন আমি চিন্তা করলাম যে না ভালো বোধহয় করব। তো প্রথম দিন তো বেঙ্গলি ডিশ, সহজ ডিশ, সো আমি ভাবলাম যে আজকে সহজ বোধহয় এই জন্যই বোধহয় পারছি, কালকে বোধহয় আর পারবো না। তো কালকে যেয়ে যখন আবার আরেকটা নতুন ডিশ রান্না করতে হলো অ্যান্ড সেটাতেও আমি খুব ভালো করলাম, তখন আমার কনফিডেন্সটা একটু ফিরে আসলো যে না আমি তখন খেলাটা বুঝে গেছি যে খেলাটা অ্যাকচুয়ালি কিভাবে খেলতে হবে। আচ্ছা, কি ছিল সেই খেলাটা আমরা একটু এটা তো সিক্রেট পরবর্তী রাঁধুনিদের জন্য। অবশ্যই হয়তোবা যারা সামনে চেষ্টা করবে তাদের জন্য তো আপনি পরামর্শ দেবেন, এটা একটা পরামর্শ হিসেবে ধরে রাখেন। এক্স্যাক্টলি, হাতের স্বাদ থাকতে হবে ফার্স্ট অফ অল। আপনি যখন কোন একটা ডিশ রান্না করবেন তখন সেই রান্নাটা ঠিক আছে নাকি ভুল, রুলস ওয়াইজ ওটা ঠিক আছে নাকি ভুল,
তার থেকেও আগে বিচার হয় মুখের টেস্ট। আপনি যখন একটা খাবার খেলেন, খেয়ে যখন একটা ওয়াও ফিল হলো and খুবই টেস্ট লাগলো, সেই খাবারটাতে ঠিক কতটাই ভুল বিচারক ধরতে পারবেন। ওনার মজা লাগা খাবারটা তো উনি অনেক বেশি ভুল ধরতে পারবেন। তখন ভুলটা একটু মিনিমাইজ হয়ে যাবে যে তোমার এই ভুল হয়েছে, মজা বাট ভুল এতটুকু। কিন্তু মজাও না, রান্নাও ভুল, তখন তো আপনি গেলেন। সো আপনাকে ফার্স্ট অফ অল লক্ষ্য রাখতে হবে টেস্ট। অলওয়েজ টেস্ট টেস্ট টেস্ট, নিজে টেস্ট করতে হবে আমি সল্ট দিলাম নাকি, মরিচ দিলাম নাকি। যেমন আমাদের পূর্ণিমা ম্যাম তেল খেতে পছন্দ করেন না, সেগুলো লক্ষ্য রাখতে হবে। আর আমি এগুলো জেনেছি প্রিভিয়াস সিজনগুলো দেখে দেখে। যখন আমি ওনাদের বিচার শুনেছি, সবার খেলা দেখেছি, তো তখন আমি দেখলাম কি যে কোন বিচারক কোনটা পছন্দ করেন, কোন বিচারক কি পছন্দ করেন না, এই জিনিসগুলো আমি নোট করে করে রাখতাম। তো এভাবে করে করে আমি দেখলাম যে না, এভাবে ওনারা 1 ঘন্টা সময় দিচ্ছেন বা 1.5 ঘন্টা সময় দিচ্ছেন, এর মধ্যে এক্স্যাক্টলি যেই জিনিসটা চাচ্ছে শুধু ওটাই আমি প্রেজেন্ট করব এবং বেস্ট দিয়ে করব। এই ছোটখাটো টিপস ট্রিক্স গুলো ফলো করলে হয়ে যাবে। দারুণ একটা জার্নির মধ্যে দিয়ে গেছেন, আপনার গল্প শুনে আমরা বুঝতে পারছি এই দারুণ জার্নিতে না কিছু মানুষ থাকে যে মানুষগুলোকে আসলে সারা জীবন স্মৃতিপটে থাকে, সেটা বিচারক হতে পারে। এবং সবচেয়ে বেশি যেটা হয়েছে আমার বিশ্বাস এটা যে এমন বন্ধুত্ব হয়ে গেছে যেদিন সবাই বিদায় নিচ্ছিলেন হয়তো বা কান্নাকাটি এরকম একটা অবস্থা। কারো কথা মনে পড়ছে এখন? আমার রুমমেট কুমাপু ছিলেন। কুমাপু আমার একদম খুবই খুবই পছন্দ করতেন আমাকে, আর আমি আপুকে পছন্দ করতাম। আপুকে আমি প্রিভিয়াস সিজনে দেখেছি, সো ওনার এপিসোডগুলো দেখেছি, তো সেখান থেকে একটা ফ্যানও বলা চলে যে আমি ওনার ভক্ত ছিলাম। আমি বেসিক্যালি যাকে রাঁধুনি রিলেটেড যারাই আছেন সবাইকেই পছন্দ করি, কারণ রাঁধুনি জিনিসটাই আমার পছন্দ, সে রাঁধুনি। তো কুমাপুর সঙ্গে যখন বগুড়া থেকে একসঙ্গে গেলাম, একসঙ্গে খাওয়া দাওয়া, ওঠা বসা, ঘুমানো, ঘর গোছানো, সবকিছু একসঙ্গে। তো কুমাপুর সঙ্গে অনেকটা সময় কেটেছে এবং স্মৃতিও অনেক বেশি। 2-1 দিন হয়তো বা একটু মনোমালিন্য হয়েছে, যেটা একসাথে থাকলে হয়, অবশ্যই। কিন্তু ভালোবাসাটা কম ছিল না। কুমু আপু আসলে এই আয়োজনের মাধ্যমে নিশ্চয়ই শুনছে, তার প্রতি আপনার ভালো লাগাটা। এবারে আমি একটু জানতে চাইছি যে এই যে দীর্ঘ যাত্রার পরে সেই মুহূর্তটি যখন এলো, আপনি দ্বিতীয় স্থান অধিকার করলেন, তো সেই সময় আপনি তো প্রচন্ড খুশি ছিলেন, এটা তো বুঝতেই পারছি। তো আপনার পরিচিত জন বা পরিবার, তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? আমি ম্যাক্সিমাম দিনই সেকেন্ড অর থার্ড হতাম প্রতিটা এপিসোডেই। সো ওই জিনিসগুলো আমাকে খুব মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য খুব অনুপ্রেরণা দিয়েছে। কারণ আমার বাসায় এবং প্রতিদিনই সেকেন্ড থার্ড হওয়ার পরে আমি বাসায় ফোন করে বলতাম কালকে বাদ হয়ে যাবো। আমার বোন আমাকে খুব বকাবকি করতো। আমার ছোট বোন আমার থেকে বেশি ম্যাচিউর, আমি বেশি চাইল্ডিশ ওদের কাছে। আমাকে বলতো যে তুমি প্রতিদিনই বাদ হয়ে যাও, প্রতিদিনই সেকেন্ড হয়ে আসো, এ আবার কেমন কথা। একটা ইনসিডেন্ট ঘটেছিল টপ 10-এ ওঠার সময়। ওই এপিসোডটাতে গ্রুপ টাস্ক ছিল, আমাদের একটা ভুলের কারণে বাদ পড়বো ভাব এরকম একটা অবস্থা, মানে ওদিনে আমি বাদই চলে যাব। তো যখন আমি টপ 12-এ, তখন আমার বাসা থেকে বললো যে তুমি টপ 10-এ থাকো, আর কিছু লাগবে না। টপ 10-এ থাকলে অ্যাটলিস্ট একটা প্রোমো আসবে, মানুষকে বলতে পারবো যে সে রাঁধুনি টপ 10-এ ছিল, এই জিনিসটা বলতে পারো। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার টার্গেট টপ 10। তো তখন আমি টার্গেটটাকে অল্প অল্প করে আগাইছি। সো আমি যে জায়গাতে থাকছি ওই পজিশনটা আমি বুঝে গিয়েছিলাম যে আমি যে সেকেন্ড বা থার্ড হচ্ছি, এই পজিশনটা যদি আমি লাস্ট পর্যন্ত হোল্ড করি তাহলে আমি টিকেই যাব, কারণ সেকেন্ড থার্ডের পরে তার কিছু মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের আপনার এই বোঝাটাই আসলে সামনের দিকে আপনাকে সফল করেছে। সফলতার গল্পগুলো আসলে এত বড় হয় আমাদের এই নির্ধারিত সময়ের জন্য, সেটা একদমই নয়। অন্য কোনো আয়োজনে নিশ্চয়ই আমরা আরো একদিন আরো গল্প করব হয়তোবা। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আমাদেরকে আপনি সময় দিয়েছেন, আমাদেরকে আপনি এই ঈদের দিনে খাবার খাইয়েছেন, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকবেন।